প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন টিভিএন ওয়েলনেস দেখার জন্য। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সজল আশফাক। দর্শক, আপনারা জানেন টিভিএন ওয়েলনেস একটি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি এবং আমাদের সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আজকে আমরা একটু ভিন্নধর্মী বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টির সাথে আসলে জড়িত আছে একটি অ্যাপ। শুধু একটি অ্যাপ না, অনেকগুলো অ্যাপ, যেগুলো স্বাস্থ্য সংক্রান্ত অ্যাপ, এবং একই সাথে সেই অ্যাপগুলোর মাধ্যমে কিভাবে আমরা হৃদরোগ প্রতিরোধ করতে পারি এবং হৃদরোগের ঝুঁকি সম্পর্কে জানতে পারি এবং আগাম ব্যবস্থা নিতে পারি, সেই বিষয়গুলো আজকে আমরা শুনবো। আমাদের আজকের অতিথি মাউন্ট সিনাই হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, অ্যাসোসিয়েট ক্লিনিক্যাল প্রফেসর, ডায়াবেটোলজিস্ট ইন্টার্নিস্ট, হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার CM হাসান। আসুন আবারও পরিচিত হই আপনাদের অতি পরিচিত ডাক্তার CM হাসানের সাথে। ডাক্তার CM হাসান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর সজল আশফাক আপনাকে। জি ডাক্তার CM হাসান, আজকে আমরা খুবই ভিন্নধর্মী একটা বিষয় নিয়ে কথা বলবো। যা শুরুটা আমি করতে চাই অ্যাপ দিয়ে, কারণ এই বিষয় নিয়ে আমরা আসলে এর আগে আলোচনা করিনি। আমরা বিভিন্ন অ্যাপের কথা শুনি এবং সেই অ্যাপগুলো কিভাবে কাজ করে সে সম্পর্কে আমাদের অনেকেরই খুব একটা ধারণা নেই। টুকটাক অ্যাপগুলো হয়তো কেউ কেউ ব্যবহার করেও থাকবেন, কিন্তু এটার যে একটা উপকার আছে এবং এটা যে অনেক বেশি কাজে আসতে পারে, সেই বিষয়টি আমি আপনার কাছ থেকে জানতে চাই। আপনি প্রথমে যদি শুরু করেন যে কি ধরনের অ্যাপগুলো এবং এগুলো কিভাবে ব্যবহার করা যায়, বা এর মাধ্যমে একজন রোগী হিসাবে আমি কিভাবে উপকৃত হতে পারি। ধন্যবাদ। এই অ্যাপগুলি কিন্তু বহুদিন যাবত আমাদের আইফোন, যেহেতু ঘরে ঘরে আইফোন, এই আইফোনের মধ্যে আপনার অ্যাপ স্টোরের ভিতরে গেলে অনেক হৃদরোগ বিষয়ক তথ্যবহুল অ্যাপ অনেকদিন থেকেই আছে। আমরা কখনো, আমি বিশেষ করে আমাদের যেই ভাষার কারণে আমরা কখনো, আমি কাউকে দেখি না আমাদের রোগীদেরকে সেই অ্যাপগুলির ব্যবহার। ইতিপূর্বে আহ, এই অ্যাপগুলি সব ফ্রি। এর মধ্যে আপনার কোলেস্ট্রল সম্বন্ধে জানতে পারবেন বা ডায়াবেটিস, এছাড়া হৃদরোগের আক্রমণের সম্ভাবনা। তো এই সম্ভাবনাগুলি আপনি আগাম ভবিষ্যৎবাণী করতে পারবেন এই অ্যাপের সহযোগিতায়। মূলত এর ভিতরে আপনি আপনার নিজের বয়স দিয়ে, মেল অথবা ফিমেল, সেটা আপনার ঢোকাবার পরে আপনার এলডিএল লেভেল কত, বা টোটাল কোলেস্টেরল লেভেল কত, বা ট্রাইগ্লিসারাইড লেভেল কত, বা আপনার ব্লাড প্রেশার কত, এগুলি ঢোকাবার পরে আপনার ওজন উচ্চতা ঢোকাবার পর একটা সংখ্যা তারা দিয়ে দেয় যে আপনার আগামী পরবর্তী 10 বছরের ভিতরে আপনার হৃদরোগের সম্ভাবনা ধরেন 20% বা 40%, এতটুকু বলে দিতে পারে তারা। তো এই অ্যাপগুলি কিন্তু নতুন কোনো আবিষ্কার না, এগুলি ধরেন 15-20 বছর তো আছেই বলা যেতে পারে। এগুলি আস্তে আস্তে একটু উন্নত করা হয়েছে। সময়ের পরিক্রমায় আমাদের কাছে অনেক বৈজ্ঞানিক তথ্যের ভান্ডার হয়ে জমা পড়েছে। এগুলিকে আপনার অ্যাপের ভিতরে ঢুকিয়ে সহজ সাধারণ মানুষের জন্য গ্রহণযোগ্য হিসাবে এই অ্যাপগুলি কিন্তু ইংরেজি ভাষাভাষী মানুষের জন্য প্রচুর উপকার বয়ে আনছে। দুঃখজনক ব্যাপার হলো যে আমরা যেহেতু বাংলাভাষী এবং আমরা সবকিছু বাংলা আশা করে থাকি, যদিও সেটা এগুলি অ্যাপ কপিরাইট প্রোটেক্টেড অবস্থায় থাকে, এগুলিকে কেউ কপি করতে পারবে না। সামান্য ইংরেজি ভাষার সহযোগিতা নিলে আপনি এই অ্যাপগুলির মাধ্যমে ব্যাপক পরিমাণে আপনার স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে আপনি এই দ্বারা আপনি পরিচালিত হতে পারেন। যেহেতু দুই একটা কথার ভিতরে যে আমাদের ইতিমধ্যে হৃদরোগের ভয়াবহ প্রসার ঘটেছে, বাঙালিদেরকে সবচেয়ে বেশি হৃদরোগ আক্রান্ত জাতি হিসেবে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত করা হয়েছে, আমাদের নাম 4 গুণ বেশি হৃদরোগ হয়। এরপর আছে যে আমাদের ভাষাগত অদক্ষতা এবং বয়স্ক লোকদের প্রতি কিছুটা অবহেলা আমরা অনেক সময় দেখে থাকি। পরিবাররা হয়তো সময় দিতে পারেন না, এটা ইচ্ছাকৃত না, আমি এইটাই বিশ্বাস করতে চাই। যারা বাসার ভিতরে গৃহবন্দী অবস্থায় থাকেন এবং তাদের ভিতরে একটা হতাশা থাকে যে না, ডাক্তার ঠিক মতো কিছু বললো না। ডাক্তাররাও ইদানিং অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছেন, অনেক ধরনের ইনফরমেশন তাদের কাছে থাকে এবং সেগুলিকে আবার দিনের শেষে এগুলিকে লেখালেখি করা লাগে অনেকখানি সময়। প্লাস আপনার ফার্মাসির থেকে আপনার অথরাইজেশন ওষুধের, এই দেশে আসলে স্বাস্থ্য ব্যাপারে চিকিৎসাটা আস্তে আস্তে সময় পরিক্রমায় কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে অর্থনৈতিক চাপ যেহেতু দেখা যাচ্ছে, এই জন্য রোগী এবং ডাক্তার উভয়ের জন্যই এটা আপনার ডাক্তাররা আগের মতো কর্মচারীকে চাকরি দিতে পারছে না, যার ফলে রোগীকে বুঝিয়ে বলার মতো
আর পরিবেশ নাই, কোনো মতে একটা রোগী ডাক্তারের সামনে হেঁটে চলে গেলেন, তারপরে আপনার প্রেসক্রিপশন রেডি হয়ে গেল, ফার্মাসি থেকে আপনি ওষুধ নিয়ে খেলেন। এই যে আপনার একটা হতাশা থাকে যে ডাক্তারকে আমার পুরো রোগটা ঠিক বলতে পারলাম বলাই না, হলো না। হুম। বোঝানো হলো না, এর মধ্যে চিকিৎসা হয়ে গেল। এর মধ্যখানে আবার আছে ধরেন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টের ভূমিকা অথবা নার্স প্র্যাকটিশনের ভিন্নভাষী অবশ্যই। আমাদের বাঙালিদের ভিতরে নার্স প্র্যাকটিশনার বা ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট খুবই একটা বিরল ঘটনা। জি। যার ফলে বাঙালি ডাক্তার এবং ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট যারা বিদেশি অথবা নার্স প্র্যাকটিশনার যারাই প্রধানত রোগী দেখে থাকেন এবং মানে অনেকটা চিকিৎসকের চেহারা দর্শন ছাড়া অন্য কিছু হয় না। তো এই যে একটা হতাশা ব্যঞ্জক অবস্থান রয়েছে এর মধ্যে থেকে বের হওয়ার জন্য আপনার কিছুটা ইলেকট্রনিকের আপনার সুবিধা নেওয়া উচিত। বুঝতে পেরেছি। তো এরপরে হুম, হুম। আমাদের এই অ্যাপগুলির মধ্যে কিছু উৎকর্ষ সাধন করা হয়েছে এবং বড় বড় সংস্থা হুম, যেমন আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি অথবা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন হুম, হুম, হুম। এরা খুব রিসেন্টলি মার্চে 26 সালের মার্চে একটা গাইডলাইন দিয়েছে যে হৃদরোগ বিষয়ক আপনার এই প্রোটেকশনের ব্যবস্থা মনে মনে করা উচিত প্রত্যেকের। এইখানে তারা 30 বছরের ভবিষ্যৎবাণীর দিকে গুরুত্ব আরোপ করেছে যে এমন একটা অ্যাপ থাকা উচিত যেটার মাধ্যমে আপনার পরবর্তী 30 বছরে মানে জীবনের একটা লম্বা অংশে হুম, হুম। হৃদরোগে আক্রান্ত এবং সেই আক্রমণ প্রতিরোধ করার জন্য কোনো কৌশল আছে কি নাই এটা আহ, অনেক একটা জ্ঞানী প্রতিষ্ঠান আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এরা যৌথভাবে যে গাইডলাইনটা করেছে এর ভিতরে কিছুটা পরিবর্তন রয়েছে যে আগে যেমন আমরা কোলেস্টেরল 70 এর নিচে থাকতে হবে, ইদানিং বলেছে যে আপামর জনসাধারণের জন্য জি। আপনার কোলেস্টেরল থাকতে হবে 100 নিচে যদি আপনি আপনার প্রথম এলডিএল কোলেস্টেরল অবশ্যই টোটাল কোলেস্টেরল না হুম, হুম। আপনি আপনার বাঙালিদের জন্য বিশেষ করে আমরা হাই রিস্ক পপুলেশন বা মিডিয়াম লো রিস্ক যেভাবে জি। যেভাবে বলেন আমরা সেই রিস্কের মধ্যে যেহেতু আছে আপামর সবার জন্য এটা 100 নিচে থাকতে হবে এলডিএল খারাপ কোলেস্টেরল। আর হুম, যারা হাই রিস্কের মধ্যে আছে যেমন ধরেন ডায়াবেটিস বা কিডনি রোগ রয়েছে, ব্লাড প্রেশার রয়েছে, বয়স আপনার 40-এর কাছাকাছি আছে, এই হুম, হুম। ক্ষেত্রেই কিন্তু আপনার 70 এর নিচে থাকতে হবে। এটা ঠিক ঐচ্ছিক আর নাই, আগে যেমন বলা হতো হলে ভালো হয়, এখন আচ্ছা, আর আচ্ছা। ঐচ্ছিক নাই। আর যাদের অলরেডি হৃদরোগের আক্রমণ বা টিআইএ বা মিনি স্ট্রোক এগুলি যাদের হয়ে গিয়েছে বা হুম, হুম। তার কারণে পায়ের রক্ত চলাচল কমতি হওয়ার কারণে পায়ের কাফ মাসল যেটা কামড় দিয়ে ধরে দোতলা হুম, উঠতে হুম, গেলে হুম। এইটা কিন্তু আপনার অনেক আগাম আলামত হিসাবে থাকে যে পরবর্তী 5 বছরে আপনার হৃদরোগে আচ্ছা, আচ্ছা। অথবা হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে। তো হুম, হুম। এই এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এটা কিন্তু আচ্ছা। এলডিএল খারাপ কোলেস্টেরল হুম, হুম। 55 নিচে থাকার জন্য গুরুত্ব আরোপ করা হয়েছে। জি, অনেক ধন্যবাদ ডাক্তার সিএম হাসান। আমি এই প্রসঙ্গে আরো শুনবো বিস্তারিত যে কি কি রিকমেন্ডেশন এসছে হৃদরোগ প্রতিরোধের ক্ষেত্রে। তার আগে একটা প্রশ্ন আমি করতে চাচ্ছিলাম, সেটার উত্তর আপনি দিয়ে দিয়েছেন। তারপর আমি আবারও সেটা কনফার্ম করতে চাই যে এই যে অ্যাপগুলোকে আরো উন্নত করা হয়েছে এবং এগুলো আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং এখানকার যে হৃদরোগ বিশেষজ্ঞদের যে অ্যাসোসিয়েশন, তারা এটাকে রিকমেন্ড করেছেন এবং এটা বলা যায় যে আমরা যদি এই অ্যাপটাকে সঠিকভাবে অনুসরণ করি এবং সেখানে আমরা যদি সঠিক তথ্যগুলো দিই, তাহলে সেই অ্যাপ থেকে যেই নির্দেশনাগুলো দেয়া হবে সেগুলো আমরা যদি মেনে চলি তাহলে আমরা উপকৃত হব এবং আমাদের হৃদরোগ প্রতিরোধে সেগুলো সহায়তা করবে, যে তথ্যগুলো আমরা পাবো তার থেকে। তা আমার মনে হয় যে এই অ্যাপগুলো অনেক সহায়তা করতে পারে এবং আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি অনুষ্ঠানের শুরুতেই এখানকার একটা বাস্তব প্রেক্ষাপট কিছুটা হতাশাজনক হলেও সেটা আপনি তুলে ধরেছেন, এটাই বাস্তবতা। এবং সেই বাস্তবতা অ্যাপ কিছুটা আমাদেরকে সহযোগিতা করতে পারে, কারণ আমাদের নিজের ভালোটা তো নিজেরই বুঝতে হবে। কারণ যে প্রেক্ষাপটের কথা আপনি বললেন যে আর্থসামাজিক অবস্থা সবকিছু মিলিয়ে এখন চিকিৎসকরাও নিরুপায় একটা আগে যেই স্ট্যান্ডার্ডের একটা সার্ভিস তারা প্রোভাইড করতেন সেটা হয়তো এখন চাইলেও অনেক সময় সম্ভব হয়ে উঠছে না। তো অনেক ধন্যবাদ। তো আপনি গাইডলাইনের কথা বললেন যে এলডিএল এর মাত্রা 100-র নিচে এবং যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন তাদের ক্ষেত্রে 70-এর নিচে রাখতে হবে। এটা এখন আর এমন না যে হলে ভালো হয়, এটা রাখতেই হবে, এমন একটা পর্যায়ে এসছে। তো এক্ষেত্রে এই যে হৃদরোগের ঝুঁকি নিয়ে এবং নতুন যে গাইডলাইন এসছে সাম্প্রতিককালে, তার সাথে আপনি আর কি কি যোগ করতে চান? জি, ধন্যবাদ। এর বাইরেও একমাত্র আহ, রক্ত পরীক্ষার মাধ্যমেই আরেকটা কম্পোনেন্ট আছে যেটা আপনার হৃদরোগের ঝুঁকির ব্যাপারে, সেটার নাম হলো লিপোপ্রোটিন লিটল এ বা এলপিএ।
অথবা লিপোপ্রোটিন এ, ছোট হাতের এ, ইংরেজি শব্দ। এটা বহুদিন যাবত একটা খুব শক্তিশালী প্রেডিক্টর হিসাবে আর কি ভবিষ্যৎবাণী করতে পারে এরকম একটা কম্পোনেন্ট হিসাবে ছিল, কিন্তু এটার সংখ্যা নিয়ে একটা মানে বিতর্ক ছিল। সেই সংখ্যাটা ইদানিং আপনার প্রতিষ্ঠিত হয়েছে যে এটা আপনার 50 মিলিগ্রাম আহ, এর নিচে থাকতে হবে, এর উপরে হলেই আপনার আপনার এই সংখ্যাটা অবশ্য সময়ের পরিক্রমায় বাড়ে কমে না, এটা আপনার যেহেতু পূর্বপুরুষদের দ্বারা জেনেটিক্যালি নির্ধারণ করা একটা সংখ্যা, সুতরাং আপনার 20 বছর আগে যদি লিপোপ্রোটিন লিটল এ 60 হয়ে থাকতো, আজকে আপনি যে টেস্ট করলে মোটামুটি 60ই পাবেন। আর যাদের আহ, যাদের আপনার 50 অথবা এর উপরে থাকে তাদের 1.5 গুণ বেশি হৃদরোগে আক্রমণ হয়ে থাকে। আর যাদের এটা 100 থাকে তাদের আপনার 2 গুণ বা 3 গুণ বেশি হৃদরোগে আক্রমণ হয়ে থাকে। তা এগুলি লিপোপ্রোটিন লিটল এর অবশ্য খুব কোনো চিকিৎসা এখনো পর্যন্ত আসে নাই, তবে মার্কেটে একটা প্রোডাক্ট রয়েছে, সেটা হয়তো খুব শীঘ্রই এফডিএ অ্যাপ্রুভাল হলে সেটা আমরা সেটার মাধ্যমে আমরা হৃদরোগ প্রিভেন্ট করতে পারবো, এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের জন্য এটা একটা সুখবর বয়ে আনবে। অনেক বহুমূল্যবান ওষুধ, ইনজেকশন হবে মাসিক একবার হিসাবে। এরকম একটা সিমিলার ওষুধ রয়েছে অলরেডি, ইনক্লিসিরান বা লেকভায়ো নামে একটা ইনজেকশন, যেটা দাম হলো $3600। তো এটা হয়তো আমাদের হাতে আস্তে আস্তে বছর 4-5 হয়তো ওয়েট করতে হবে ইনজেকশনটা সর্বসাধারণের জন্য, কারণ আপনার যে বহন করা সম্ভব হবে কিনা। আচ্ছা আচ্ছা, এর বাইরে হ্যাঁ বলুন। হ্যাঁ, এর বাইরে কি যেন বলছিলেন? না, এর বাইরে আমরা করোনারি ক্যালসিয়াম স্কোর নামে একটা স্কোরিং সিস্টেম, যেটা বহুদিন থেকেই আছে চালু, সেটাকে ঠিক মেইন স্ট্রিমের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা হয়েছে। এটা ঠিক বুকের এক্সরে করার মতোই করোনারি ক্যালসিয়াম স্কোর করতে 1 সেকেন্ডের মতো সময় লাগে মেশিনের ভিতরে ঢোকার পর। তো এটি এটার সম্বন্ধে, এটার ব্যবহার সম্বন্ধে উৎসাহিত করা হয়েছে যে আপনার ধরেন কোনো উপসর্গ নাই, মানে হেসে খেলে বেড়াচ্ছে মানুষ, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়, এই জিনিসটা অনেকে মানতে চায় না, কোলেস্টেরল ভালো আছে, কারণটা কি? মানে এরকম মানুষ আজকাল খুব সহজে অল্প খরচে ক্যালসিয়াম স্কোর করার মাধ্যমে একটা আগাম ভবিষ্যৎবাণী পেতে পারে, বিশেষ করে যাদের বয়স 40 অথবা মহিলাদের যাদের বয়স 45-এর উপরে আছে, তাদের জন্য এই ক্যালসিয়াম স্কোরের মাধ্যমে আপনি আগামী পরবর্তী 10 বছরে হৃদরোগে আক্রমণ হবেন কি হবেন না, এটা আপনি কিন্তু আগাম জেনে নিতে পারেন। মনে রাখতে হবে আমরা জাতি হিসাবে, যেহেতু আমাদের এই দর্শক শ্রোতা যারা আছেন তারা প্রত্যেকেই বাংলাভাষী, এবং আমাদের বাংলাদেশের অবস্থানরত বাংলাভাষীদের যেহেতু সর্বোচ্চ হৃদরোগে আক্রান্ত, এই টেস্টের মাধ্যমে আমরা ব্যাপকভাবে নিজেদের আত্মরক্ষা করতে পারি, বিশেষ করে যাদের পারিবারিক ভাবে হৃদরোগে আক্রান্ত বাবা চাচা মামা দুই পক্ষই রয়েছে। আহ এরকম অনেক পরিবারই পাওয়া যায়, খুব সহজেই পাওয়া যায়। তো তাদের বেলা আপনার ক্যালসিয়াম স্কোরটা ঠিক বুকের এক্সরে মতোই একটা টেস্ট, কিছুটা অতটা খরচ সাপেক্ষ না, হয়তো $100-200 মাধ্যমে। তো এই ক্যালসিয়াম স্কোরে কি দেখা হয় আসলে, জিনিসটা দিয়ে আপনারা কি যাচাই করেন? এটার একটা তুলনা করা যেতে পারে যে আপনার বাড়ির পানির পাইপের মধ্যে কি পরিমাণ জং পড়েছে, এইভাবে ক্যালসিয়াম স্কোরটা ঠিক আমি এটা একটা কম্পারিজন দিয়ে থাকি, যে মানুষ যখন আপনার নতুন পাইপ লাগায় তখন ঝকঝক করে, এবং যখন একটু পুরানো হয়ে যায় 5-10 বছর হয়ে যায়, ভিতরে অনেক ময়লা জমে, ভিতরে ময়লা জমে, বাইরে দিয়ে বোঝা যায় যে বাইরে দিয়ে বোঝা যায় দাগ হচ্ছে। আমাদের রক্তনালীর গায়ের মধ্যে যখন ক্যালসিয়াম বসে যায় তখন ঠিক এরকম দাগের সৃষ্টি করে, যেটা আবার ওই এক্সরে মেশিনের মাধ্যমে চট করে ধরে, এবং এটার পরিমাণটা একটা মাপ রয়েছে, এটার সেই টেকনিক্যাল টার্মে আমি যাচ্ছি না। সেই মাপের মাধ্যমে আপনার মানে 100, 200, 400, 1000, 2000, আমি অনেক রোগী পাই আমাদের 4500। নর্মাল স্কোর হলো 0, নর্মালি 0 থাকার কথা, কিন্তু আমরা কখনোই শূন্যওয়ালা মানুষ আমরা পাই না আমাদের দেশে। আমরা সাধারণত 100-150 পেয়েই থাকি, তবে 3000-4000 আমাদের প্রচুর পাওয়া যায়। তার মানে আপনাদের খাদ্যাভ্যাস, হয়তো ট্রান্স ফ্যাটের পরিমাণ, ভাজা পোড়া ভেজিটেবল অয়েল খাওয়া, বা দীর্ঘমেয়াদী গরু মাংস কলিজা এগুলি খাওয়ার কারণে, বা কোলেস্টেরল হাই থাকার কারণে, বা পূর্বপুরুষদের জেনেটিক কারণে এগুলি রক্ত নালীর গায়ের মধ্যে এটার এক ধরনের দাগ পড়ে থাকে, জং পড়ার মতো করে, মানে লোহার পাইপে জং পড়ার মতো করে। জি, মানে রক্তনালীর অবস্থা খুবই খারাপ বোঝা যাচ্ছে। এটা মানে ভঙ্গুর টাইপের একটা অ্যাপিয়ারেন্স, কিন্তু প্রবাহ ঠিক রয়েছে, এর ভিতরে রক্ত ঠিকই চলছে, কিন্তু মানে পাইপটা আপনার খুব খারাপ অবস্থায় রয়েছে।
এটা আবার আগাম ধরা সম্ভব হয় এই ক্যালসিয়াম স্কোরিং এর মাধ্যমে। এটার চিকিৎসা কিন্তু ক্যালসিয়াম স্কোর হাই হলে এটার চিকিৎসা হলো আপনাকে কোলেস্টেরলের ট্যাবলেট খেতে হবে। আপনার কোলেস্টেরল কত থাকে না থাকে হুম, হুম। সেটা কোনো যায় আসে না। আপনার যদি স্কোর হাই আচ্ছা, হয় আচ্ছা। ও! ২০০ এর উপরে উঠে গেল আপনাকে কোলেস্টেরল মানে ট্যাবলেট, এক্ষেত্রে কোলেস্টেরলের মাত্রা আমি যদি পরীক্ষা করে কমও পাই, কিন্তু ক্যালসিয়াম স্কোর যদি হাই হয়, তাহলে কোলেস্টেরল কমানোর ওষুধ খেতে হবে। কোলেস্টেরল ট্যাবলেট খেতে হবে, যেটা হুম, আপনার স্ট্যান্ডার্ড হাই ডোজ যেটা রয়েছে, জি। যেমন রোসুভাস্টিডিন ২০ মিলিগ্রাম। হুম, আপনারা অনেকেই সিম্বাস্টিডিন খেয়ে থাকেন, মনে করেন যে সিম্বাস্টিডিন খেলে আমার আমার ভালো লাগে সিম্বাস্টিডিন খেলে। কিন্তু এটা একটা অবৈজ্ঞানিক প্রক্রিয়া এবং এর মধ্যে আমরা অনেকে ভিক্টিমাইজ হয়ে থাকি। যে সিম্বাস্টিনের যে ক্ষমতা তার হুম, থেকে ৪ গুণ ৮ গুণ বেশি ক্ষমতা রোসুভাস্টিডিনের। রোসুভাস্টাটিনের। এই পরীক্ষিত, এই জিনিসটা পরীক্ষিত এবং ব্যক্তি বিশেষের অভিমত নয়। যে এটার মাধ্যমে আপনি হৃদরোগ এবং স্ট্রোক ঠেকাবার জন্য আপনাকে হয় অ্যাট্রোভাস্টেটিন নয় রোসুভাস্টেটিন খেতে হবে। হুম, সিম্বাস্টেটিনে হবে না, রবাস্টেটিনে হবে না। হলেও যে পরিমাণ হবে সেটার মাধ্যমে আপনি হৃদরোগ থেকে আপনার অকালে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এখানে পিক অ্যান্ড চুজ বলে কিছু নাই। আপনাকে ওই গাইডলাইন যদি আপনি নিরেট ভাবে ফলো করতে চান তাহলে আপনি সবচেয়ে বেশি উপকার পেয়ে যাবেন। বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে যে আসলে অনেক রকম পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা এসছে, যেগুলো করে আমরা আগাম একটা ধারণা পেতে পারি যে আসলে মানে হৃদরোগের অবস্থাটা কি। তো অ্যাপের প্রসঙ্গে আবার একটু যাই, যে এই যে আপনি অ্যাপের কথা বললেন, এগুলি কি শুধুই হৃদরোগের আগাম বার্তা দেওয়ার জন্য বা আমার ঝুঁকি কমানোর জন্য, না আরো অন্যান্য সমস্যার জন্য অ্যাপ আছে? যে অন্যান্য সমস্যার জন্য অ্যাপ রয়েছে, যেমন ডায়াবেটিসের জন্য এবং কোলেস্টেরলের জন্য আলাদা অ্যাপ রয়েছে। জি। সেখানে আপনি কিছুটা যাদের সেরকম সময় মানসিকতা রয়েছে বা কিছুটা ইংরেজি ভাষায় দক্ষতা রয়েছে, সেখানে আপনি এই ধরনের অ্যাপের মাধ্যমে গেলে আপনি আরেকটু বেশি জানতে পারবেন। যার ফলে আপনি যখন ডাক্তারের অফিসে গেলেন তখন অনেকটা মিনিংফুল একটা ডিসকাশন হলো ডাক্তারের সাথে। যে ডাক্তার সাহেব, আমি তো এইভাবে দেখলাম, এই ব্যাপারে আপনার অভিমত কি? তাহলে আপনার নিজের যেই লেভেলটা রয়েছে এবং অ্যাপের মধ্যে যে গাইডলাইনে বলা হচ্ছে যে আপনার হিমোগ্লোবিন A1C ডায়াবেটিসদের বেলায় ৭ এর নিচে থাকা উচিত বা ট্রাইগ্লিসারাইড ১৫০ এর নিচে থাকা উচিত। এই কথাগুলি বা ব্যায়াম করতে হবে প্রতিদিন ৩০ মিনিট অথবা সপ্তাহে ১ মিনিট। এই জিনিসগুলি আপনার মাথার মধ্যে ঢুকাতে হবে। যেহেতু আমরা বেশ অনেকটাই এই ধরনের রোগে আক্রান্ত অবস্থায় রয়েছি। আমাদের প্রায় শোক সংবাদ শোনা যায় যে ৪৫ বছর বয়সের বা ৫৫ বছর বয়সের আ খুব সফল ব্যবসায়ী বা খুব সফল মানুষ হঠাৎ করে মারা গেলেন। হঠাৎ করে মারা যাওয়াটা একদমই একটা মানে আ অসত্য একটা শব্দ। তার কারণ একটা হৃদরোগের আপনার আক্রমণে মারা যাওয়ার জন্য ১০ থেকে ১৪ বছরের প্রিপারেশন লাগে, যে রক্তনালীর ভিতরে আপনার থরে, থরে কোলেস্টেরল জমা হচ্ছে, বুকের ভিতরে উপসর্গ আসছে, আ রিং লাগাবার সুযোগ চলে যাচ্ছে। এত কিছু আপনি অবহেলা করছেন। ডায়াবেটিস আপনার কমপ্লিটলি কন্ট্রোলের বাইরে আসছে। আপনাদের খাদ্যাভ্যাস সম্পূর্ণরূপে বিপজ্জনক অবস্থায় খাদ্যাভ্যাস রয়ে গিয়েছে। সামাজিক চাপের মধ্যে পড়ে হয়তো আপনার বিভিন্ন ঈদে আপনাদের বা রোজার ভিতরে আপনার যে খাদ্যের মেনু সেটা সম্পূর্ণরূপে আমাদের স্বাস্থ্যের পরিপন্থী। তো এগুলি আপনি অনেকগুলি ভয়েস আপনার দরকার রয়েছে। এজন্যই আপনার অ্যাপের ভূমিকাটা আ একটা বড় ধরনের হুম, বৈপ্লবিক হুম, হুম। আ পরিবর্তন সেটাই। আনতে পারে। বিশেষ করে যারা ইংরেজিতে শিক্ষিত বা স্বল্প শিক্ষিত, তারাও ইচ্ছে করলে অ্যাপগুলি বিনা পয়সার Apple থেকে ডাউনলোড করে দেখে মুছে ফেলতে পারেন বা নতুন অ্যাপ আস্তে, আস্তে আপনার একটা ডাউনলোড করতে গেলে আপনি অন্যান্য অ্যাপের সন্ধান পেয়ে যাবেন এবং এটা বেশ সহজেই। এর মধ্যে কোনো আলাদা কঠিন কাজ বলে কিছু নাই। এর ভিতরে আপনার অজস্র ইনফরমেশন রয়েছে। জি। অধিকাংশ অ্যাপই আপনার বিনা পয়সার অ্যাপ। তবে খেয়াল করতে হবে আবার অনেক সময় অ্যাপগুলি আপনাকে লক করে রাখে এবং প্রতি সপ্তাহে, প্রতি মাসে হুম, হুম, হুম। হয়তো ৯৯ পয়সা করে নিয়ে নিতে পারে আপনার থেকে এগুলির ব্যাপারে। এটা আপনি কারো সেটাই। সহযোগিতার মাধ্যমে আপনার হুম। ফোনের মানে তারা হয়তো একটা চার্জ করবে প্রতি মাসে যে সাবস্ক্রিপশন হিসাবে। সেটা সেটা মানে অনেক কম। অধিকাংশই হ্যাঁ, হ্যাঁ। বড়, বড় প্রতিষ্ঠানে অ্যাপের কোনো পয়সার কোনো দাম নাই। বুঝলাম। আচ্ছা, তো আরেকটা জিনিস, যে এই অ্যাপগুলো তো মানে আমি একটা অ্যাপ নিলাম, কিন্তু আমাকে তো নিয়মিত ইনপুট দিতে হবে। আমাকে তো এটার আমি যদি একটা পরীক্ষা করালাম, ধরেন আপনার অফিসে আমি কোলেস্টেরল করালাম বা আর অন্যান্য পরীক্ষা করালাম, সেগুলো কি আমাকে ওখানে সেটার রেজাল্টগুলি কি ওখানে ইনপুট দিতে হবে? না, ওইটা আপনার যেকোনো একটা লেভেলেই থাকলে সেটার উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তী ১০ বছরের ভবিষ্যৎবাণীটা করা হচ্ছে। আচ্ছা, আচ্ছা। আপনার অ্যাপের মাধ্যমে আপনি খুব হাই কোলেস্টেরল পেলেন, ওখানেই বলা থাকবে যে আপনার
যে আপনি এই পরিমাণ এই টার্গেটে জি। আপনি নিয়ে আসেন। হুম, হুম। টার্গেট সম্বন্ধে অলরেডি বলা হয়েছে। তারপরে যারা মনে রাখতে পারছেন না বা যারা একটু বিস্তারিত জানতে চাচ্ছেন জি। বা যারা অলরেডি আক্রান্ত হয়ে হুম, হুম। মনোবেদনায় রয়েছেন তাদের জন্য এই অ্যাপটা আপনার হয়তো একটা মানে লাইট বুঝতে হিসেবে কাজ করবে। খোঁজ করতে আমাদের অন্য তো কোনো ইনফরমেশন নাই। আমাদের স্কুল কলেজে বাংলাদেশে যারা শিক্ষা নিয়ে আসছেন, সেখানে আপনার কলেজের শিক্ষিত এখানে কিন্তু স্বাস্থ্য বিষয়ক কোনো কথা থাকে না। না, যেটা থাকে সেটা হলো এখনো না। আপনার হয়তো ২-১ টা ডেঙ্গু বা হাত পা পরিষ্কার করে চলবেন। এর বাইরে আমি আমি দেখিনি। আমি বইগুলো অনেক সময় পরীক্ষা-নিরীক্ষা করে থাকি। যদি না সেটাই। ততক্ষণ আপনি মেডিকেল লাইনের বই পুস্তক করবেন ততক্ষণ আপনার পড়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু হৃদরোগ তো আপনাকে ওইভাবে ছাড়বে না। আপনার এক্সাক্টলি। এজন্য এটা গণশিক্ষার এক ধরনের গণশিক্ষার মাধ্যমেই এটা আসা উচিত। যে না আমাদের এভাবে আমাদেরকে হয়তো নিজেদেরকে কিছুটা অংশগ্রহণের মাধ্যমে কারণ রোগী এবং ডাক্তারের ভিতরে যে ডিল সেই ডিলের মধ্যে কিন্তু হুম, হুম, হুম। 50-50 পার্টনারশিপ রয়েছে। রোগী 50% ডাক্তার 50% এটা হলো ন্যূনতম। কিন্তু আসলে তো রোগী তো সাফার করবে। তো আপনার রোগীকেই আ বেশি উদ্যোগ নেওয়া উচিত। তো জি। পরে সচেতনতাটা আসতে হবে পারিবারিকভাবে, দেশগতভাবে আমাদের হুম, হুম। হয়তো ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বা নিউজ সেটাই। পেপারের মাধ্যমে। কিন্তু আপনি যখন দেখবেন আমরা রাজনৈতিক খবর ছাড়া সাধারণত খুব সহজে স্বাস্থ্য বিষয়ক খবর খুব একটা দেখি না। এবং সেগুলোই পপুলার। ঘটনা। সেটাই। তো অনেক ধন্যবাদ। যারা আসলে এসব কাজ করেন, মানে আমরা যারা বলি যে মিডিয়া এবং ক্রিয়েটর যারা আছেন, কনটেন্ট ক্রিয়েটর, তারা সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত। এবং একই সাথে আমাদের শিক্ষা কার্যক্রমে, প্রাথমিক শিক্ষা কার্যক্রম যদি ধরি বা মাধ্যমিক শিক্ষা কার্যক্রমেও কিন্তু আসলে স্বাস্থ্য বিষয়ক তেমন কোনো তথ্য কিন্তু যুক্ত করা হয়নি কখনোই। আপনি ঠিকই বলেছেন, হাত ধোয়াকে যতটা গুরুত্ব দেওয়া হয়েছে, হাত ধোয়ার পরে আর আমরা আগাতে পারিনি। যাই হোক, ডক্টর সিয়াম হাসান, আমরা একটু বিরতিতে যাচ্ছি। দর্শক, সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার ফিরে আসবো, আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিবিএন ওয়েলনেস। আমাদের আজকের অতিথি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর সিএম হাসান। আমি ডক্টর সজল আশফাক আপনাদের সাথে আছি। আজকে আমরা কথা বলছি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন অ্যাপ নিয়ে এবং একই সাথে হৃদরোগ প্রতিরোধের বা প্রিভেনশনের বিষয়টা আমরা গুরুত্ব দিয়ে আজকে আলোচনা করছি। নতুন কিছু তথ্য এসছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করছেন আমাদের অতিথি ডক্টর সিএম হাসান। ডক্টর সিএম হাসান, আমরা বিরতিতে যাওয়ার আগে প্রিভেনশন নিয়ে অনেকটাই কথা বলেছি। অনেক নতুন নতুন তথ্যের কথা আপনি বললেন। অনেক ছোটখাটো কিছু পরীক্ষাও এসছে যেগুলো দিয়ে হৃদরোগের অবস্থা আমরা আগাম ধরতে পারি, একটা ধারণা পেতে পারি এবং সেই অনুযায়ী ব্যবস্থাও নিতে পারি। তো এক্ষেত্রে আপনি শুরুতে বলছিলেন যে তরুণদের মধ্যে হৃদরোগের আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়েছে আমাদের দেশে এবং এটা আমাদের আসলে বংশগত বা জাতিগত একটা সমস্যা। এবং ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের মধ্যে হৃদরোগে আক্রান্তের হার সর্বোচ্চ বেশি, 4 গুণ বেশি অন্য যে কোনো জাতির তুলনায়। এটা মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো এর পেছনে তো অনেক কারণ আছে, আমরা এগুলো নিয়ে বহুবার বলেছি, আমরা জানি। এবং একটু আগে আপনি একটা কথা বলছিলেন খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা অনেক সময় বলি না, যে হঠাৎ করে মৃত্যুবরণ করেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ মৃত্যুবরণ করেছেন। আসলে হঠাৎ মৃত্যুবরণ না। হৃদরোগ আসলে, একটা মানুষ হৃদরোগে মৃত্যুবরণ করতে হলে তার শরীরে যে পরিমাণ ক্ষতি হতে হয়, সেটার জন্য কিন্তু দীর্ঘ সময় তাকে সেই ক্ষতিটা তিলে তিলে উনি গ্রহণ করছেন তার শরীরের মধ্যে, এবং যার পরিণতিতে একসময় হার্ট অ্যাটাক হচ্ছেন এবং হয়তো উনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। তো এই যে অবস্থা, তো এ থেকে প্রতিরোধের উপায় তো আমরা প্রতি মুহূর্তে বলছি, আবার আজকে বলতে চাই। জি। ধন্যবাদ। আমার যে আগের কথাগুলি বলা হলো হৃদরোগ বিষয়ক এবং কোলেস্টেরল এবং এগুলি প্রিভেনশন কারণে এর মধ্যেখানে যে একটা ছোটখাটো কথা মনে রাখতে হবে সেটা হলো যে মহিলাদের মধ্যে যারা প্রেগন্যান্সির প্ল্যান করছেন বা প্রেগন্যান্সিতে আছেন এবং যারা স্তনপান করাচ্ছেন বাচ্চাদের তাদের বেলায় আপনার অধিকাংশই কোলেস্টেরলের ওষুধগুলি বন্ধ রাখার বিধান রয়েছে। এটা যেন আমরা মাথার মধ্যে রাখি। আমাদের হয়তো আস্তে আস্তে সবকিছু একটু একটু করে শিখে নিতে হবে হুম, হুম, হুম। আমাদের এই জটিল ব্যস্ত জীবনের ভিতরে। প্রেগন্যান্সির প্ল্যান অথবা সামনে নিকট ভবিষ্যতে আপনার বাচ্চাকে স্তনপান করাবার জন্য সময় আপনার কোলেস্টেরলের ট্যাবলেট, ওষুধ, ইনজেকশন এগুলি আপনার বন্ধ রাখার নিয়ম রয়েছে।
আর বাচ্চাদের বেলা আরেকটা কথা হলো যে তো এখানে আমি এটা একটু আরেকটু বিস্তারিত জানতে চাই। তার মানে হচ্ছে যে কেউ যদি গর্ভধারণের প্রস্তুতি গ্রহণ করেন এবং ভবিষ্যতে স্বাভাবিকভাবে যদি মনে করেন যে তিনি তার বাচ্চাকে বুকের দুধ পান করাবেন, সেক্ষেত্রে কোলেস্টেরলের ওষুধগুলো কতদিন আগে থেকে বন্ধ রাখতে হবে বা কেন বন্ধ রাখতে হবে? আপনার প্রথম ইনফরমেশন যখন আসবে যে পার্সন প্রেগনেন্ট হয়েছেন, হুম, হুম, ওই মুহূর্ত থেকেই বন্ধ রাখাটা সবচেয়ে উচিত। ভালো। জি। অথবা ধরেন খুবই হাই লাইকলিহুড রয়েছে বা ওষুধের মাধ্যমে এটা প্ল্যান করা হয়েছে যে এখন হবেই হবে প্রেগনেন্সি, তাহলে তখন আপনার ধরেন মাসখানেক আগে থেকে বন্ধ রাখা ভালো। সম্ভব। কিন্তু সেটা তো আর প্রেডিকশন করা না। প্রাকৃতিক ভাবে যারা করছেন তাদের বেলা এটা প্রেডিকশন করা অনেক বেশি মুশকিল রয়েছে, এবং পুরো প্রেগনেন্সি টাইমে আপনার এটা খাওয়ার কোলেস্টেরল ওষুধ আপনি বন্ধ রাখতে হবে, সেটা মাথায় রাখতে হবে। এই জন্য প্রেগনেন্সির প্রস্তুতি হিসাবে খুব অ্যাগ্রেসিভলি আগে আপনার কোলেস্টেরল লেভেলটা কমিয়ে রাখা উচিত। উচিত। কারণ কিন্তু আপনার এই ওষুধগুলি কি কোনো ক্ষতি করে মানে প্রেগনেন্সির? জি ক্ষতি করে বলে সন্দেহ করা হয়। আচ্ছা, আচ্ছা। এগুলি কিন্তু কোনোটাই আপনার ঠিক 100% প্রমাণিত হয় না। এগুলি তারপরও ইঁদুরের উপর পরীক্ষা নিরীক্ষা করা হয়, এবং যদিও এগুলি ধরেন 40-50 বছর যাবত আপনার স্ট্যাটিন হুম, হুম। মানুষ ব্যবহার করে আসছে, ঠিক এখনো পর্যন্ত কিন্তু কড়াকড়ি ভাবে এটা প্রমাণিত হয় না। তারপরেও নিরাপত্তার খাতিরে, কারণ আমরা হয়তো ভবিষ্যতে জানতে পারবো, 10 বছর পরে জানতে পারবো যে হ্যাঁ হুম, হুম, হুম। স্ট্যাটিনের কারণে এটা হয়তো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেগুলি প্রমাণিত হয় না। তারপরেও ও প্রিকশন হিসাবে এটা আপনার রাখা রাখা উচিত। তো মানে এটা স্ট্যাটিন গ্রুপের যতগুলো ওষুধ আছে মানে যে কোলেস্টেরল স্ট্যাটিন কমানো অথবা অন্যান্য আছে, যে আপনার অন্যান্য। স্ট্যাটিনের বাইরে আপনার ইজেটিমাইব নামে যেটা রয়েছে হুম, হুম, সেটা, হুম, হুম, হুম। এর বাইরে তো সেটাও। আপনার কোলেস্টেরলের ওষুধ বেরোয়েছে, যেগুলি আপনার এলিরোকুম্যাব, তারপরে রিপাথা এবং প্রালুয়েন্ট, এই সমস্ত ওষুধ মানে যেগুলো ইনজেকশন সহ সবগুলো। হ্যাঁ 2 সপ্তাহ পর পর যে দেওয়া হুম, হয়, হুম, অথবা ইনক্লিসিরান, এগুলি আপনার প্রেগনেন্সির ভিতরে যেহেতু এটা জেনেটিক ম্যানিপুলেশন করে থাকে, হুম, হুম, হুম। সেটা ভয় রয়ে যায় যে সেই ওষুধের অংশ বিশেষ বাচ্চার শরীরে ঢুকে মায়ের পেটে অবস্থানকালীন সময়ে প্রেগনেন্সির সময় আপনার জেনেটিক পরিবর্তন করতে পারে কি পারে না, এটা কোনো কিছু আচ্ছা, প্রমাণিত আচ্ছা। হয় না। তবে নিরাপদ অবস্থানে থাকার জন্য এটা দেওয়া হচ্ছে। আহ, আচ্ছা, আচ্ছা। তবে যাদের খুব হাই কোলেস্টেরল থাকে হুম, হুম। এবং যারা প্রেগনেন্সি প্ল্যান করছেন তাদের জন্য একটা কৌশল হলো যে আপনার ওষুধ, মানে উচ্চ মাত্রায় ওষুধ খেয়ে কোলেস্টেরলটাকে আপনি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে তারপরে প্রেগনেন্সি হলে, প্রেগনেন্সিতেই 8 মাস 9 মাস 10 মাস যে আপনার সময় ওষুধ না খাওয়া অবস্থাতে, এটা তো কোলেস্টেরলটা চট করে এক রাতে বেড়ে যাবে না, এটা বাড়তে আপনার সময় লাগবে, 4 মাস হুম, হুম। 5 মাস 6 মাস হুম, লেগে যাবে। আর ওই সময় যেহেতু শরীরের চাহিদা অনেক বেশি থাকে, সুতরাং সেটা কোলেস্টেরলটা অত দ্রুত গতিতে উপরে উঠতে পারবে না। বুঝতে তো পেরেছি। এই জন্য আপনার আগাম প্রিপারেশন রাখতে হবে, কারণ হুম, হুম। আহ, যদি হাই কোলেস্টেরলের কারণে অল্প সংখ্যক হৃদরোগ হয়ে থাকে, প্রেগনেন্সির সময় সেটা আপনার জন্য কিন্তু বুকের ব্যথার কারণ হতে পারে বা হার্ট হুম, ফেলিওরের হুম, কারণ হুম। হতে পারে। বুঝতে পেরেছি। এই জন্য এটা প্রস্তুতি সম্ভব এবং খুব হুম, কঠিন হুম, কোনো কাজ না। আর আপনার হুম, হুম। প্রেগনেন্সির আগে যদি আপনি ইনজেকশনের মাধ্যমে 3 মাস আগে যদি আপনি ইনজেকশনের সহযোগিতায় কোলেস্টেরল আপনি 9-10 এর মধ্যে নিয়ে আসতে পারেন, পরবর্তীতে এটা বন্ধ করে দিলে এটা বেড়ে আপনার ওই 180-140 এই লেভেলে আস্তে আস্তে আপনার 10 মাস পার হয়ে যাবে প্রেগনেন্সি। জি। তারপরে আপনার হুম। পরে আপনি কতটুকু স্তনপান করাবেন, এগুলি আপনার প্লাস আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন, এগুলি আপনার মাথার ভিতরে রাখতে হবে আপনি, যে যে জি। বংশে কিন্তু আপনার এটা কতদিন বন্ধ রাখতে হবে? ধরেন মা মানে ডেলিভারি হওয়ার পরে বাচ্চাকে তো বুকের দুধ পান করাবেন। তো জি সেটাও তো 1-1.5 বছর পান করান, তাই না? জি সেক্ষেত্রে কি যতদিন বুকের দুধ পান করাবেন ততদিন বন্ধ রাখতে হবে? ততদিন বন্ধ রাখতে হবে। তার কারণ আপনি চাবেন না যে আপনার ওষুধের অংশ বিশেষ আপনার শিশুর দেহে চলে সন্তানে। যাক। হুম, জি, হুম। সেই সিদ্ধান্তটা আপনার নির্ভর করছে যে তাদের পরিবারে যদি 35 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত সদস্য রয়ে থাকে, সেক্ষেত্রে হয়তো আপনার স্তনপান করানোটা আপনার বন্ধ রেখে আপনার ওষুধের দিকে, কোলেস্টেরল ওষুধ ব্যবহারের মাধ্যমে আহ, এই ধরনের কোলেস্টেরলের রোগের একটা আলাদা নাম রয়েছে, সেটার নাম হলো FH, ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলিমিয়া। এটা সাধারণত 190 এর উপরে যদি এলডিএল কোলেস্টেরল পাওয়া যায় প্রথম পরীক্ষাতে, তখন তাদেরকে সন্দেহ করা হয় যে পরিবারের সমস্ত সদস্যের ভিতরেই এই কোলেস্টেরল হাই থাকবে। কারণ অধিকাংশ আমাদের দেশি লোকের বেলায় এলডিএল খারাপ কোলেস্টেরল 120 থেকে 140 এর মধ্যেই পাওয়া যায়। কিছু হুম, কিছু হুম। মানুষের পাওয়া যায় যাদের 190 প্রথম পরীক্ষাতে।
তখন তাদেরকে সন্দেহ করা হয় যে তারা পারিবারিক ভাবে আক্রান্ত কিনা, এটা বলা হয় FH রোগ, ফ্যামিলিয়াল হিট। এটা আবার দুইটা ধরন রয়েছে। যারা শুধুমাত্র মা অথবা বাবার থেকে পেয়ে থাকেন তাদেরকে বলা হয় হিটারোজাইগাস, অর্থাৎ যে কোনো একজনের থেকে। যাদের বাবা বা দুইজনেরই মধ্যে এই বিষাক্ত জিন রয়ে গিয়েছে এবং দুজনের থেকে এটা উত্তরাধিকার সূত্রে তার দেহের মধ্যে ঢুকেছে, সেই ক্ষেত্রে আপনার ওইটা LDL খারাপ কোলেস্ট্রল আপনার 260-70-80 মধ্যে চলে যায়। এদের বেলায় আপনার ইনজেকশন ছাড়া ট্যাবলেটের মাধ্যমে এই কোলেস্ট্রল লেভেল কমানো সম্ভব হবে না, কখনই হবে না। তারপরে অনেকে আবার মনে করেন যে না, ইনজেকশন দিলে এটা নেশা হয়ে যেতে পারে, অভ্যাস হয়ে যেতে পারে, নির্ভরশীল হয়ে যেতে পারে। এটার কারণে আর অনেকে আবার ইনজেকশন দেন না, আর কি বলেন যে না, আমি ট্যাবলেটে ভালো আছি, আমার তো কিন্তু ইনজেকশনটা কি ইন্স্যুরেন্স কভার করে? জি, ইন্স্যুরেন্স এখন কভার করে। এখন আপনার 2 সপ্তাহ পর পর ইনজেকশন কভার করে। অনেক সময় দীর্ঘমেয়াদী কভার করতে চায় না, তখন প্রথম দিকে 2 সপ্তাহ পর পর দেওয়ার পরে আপনি ইচ্ছা করলে 2 মাসে একবার দিলেও আপনি প্রচুর পরিমাণে কমিয়ে ফেলতে পারবেন। পরে আবার সুইচ করে ট্যাবলেটে চলে আসা যায়, তাই না? অথবা আপনি 2 মাস পর পর একটা ইনজেকশন নিলেও আপনার লেভেলটা আর ওই আগের মতো হাই লেভেলে যায় না, হবে না। এক্স্যাক্টলি 50-60 এর ভিতরে বসে থাকে। মানে এগুলো ওভারনাইট চেঞ্জ হয় না। আমাদের নিজস্বই এক ধরনের খাদ্যাভ্যাস রয়েছে যেখানে আমরা গরু খাসি ভিত্তিক খাদ্য ব্যবস্থা, যার ফলে আমরা অতিরিক্ত পরিমাণে কোলেস্টেরল গ্রহণ করার মাধ্যমে আমরা লেভেলটাকে খুব দ্রুত উপরে উঠিয়ে ফেলি। তো ডক্টর সিএম হাসান, অনেক ধন্যবাদ যে গর্ভধারণের প্রস্তুতির সাথে কোলেস্টেরলের মাত্রা আগে থেকে জানা এবং যদি বেশি থাকে সেক্ষেত্রে সেটাকে কমিয়ে আনা, এবং গর্ভাবস্থায় এবং স্তন দান করা অবস্থায় স্ট্যাটিন গ্রুপের ওষুধগুলো গ্রহণের ব্যাপারে যে বিধিনিষেধ রয়েছে বা যে সতর্কতা রয়েছে, এই বিষয়ে আসলে বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমরা এই বিষয়গুলো খুব সাধারণ বিষয়, কিন্তু আমার মনে হয় না আমরা খুব একটা এই বিষয়টা আলোচনা করেছি। আপনাকে অনেক ধন্যবাদ। তারপর যেটা বলতে চাচ্ছিলেন যে এই প্রিভেনশন হিসেবে আর কি কি করা যায়? জি, প্রিভেনশন হিসাবে আমাদের যারা আরো বেশি উন্নত জীবন, দীর্ঘ জীবন চান বা খুব ভালো মাপের শারীরিক ফিটনেস চাচ্ছেন, তারা নিশ্চয়ই চাইবেন না যে তাদের মিনি স্ট্রোক হোক অথবা ছোটখাটো একটা হার্ট অ্যাটাক বা ছোটখাটো একটা হার্ট ফেলিওরের মধ্যে আক্রান্ত অবস্থায় ওষুধ গ্রহণের মাধ্যমে একটা নিম্নমানের জীবন যাপন করছেন। তো যারা উন্নত জীবনের স্বপ্ন দেখেন, চিন্তা করেন এবং ফোকাস থাকে, তাদের বেলায় আপনার LDL কোলেস্টেরলের বাইরেও আরেকটা আছে, নন HDL, অর্থাৎ টোটাল যে কোলেস্টেরল আছে সেখান থেকে আপনার ওই LDL বা খারাপ কোলেস্টেরল মাইনাস করলে যে অংশটুকু থাকে নন HDL, মানে টোটাল থেকে আপনার HDL অংশটুকু, যেটা ভালো কোলেস্টেরল বলা হয়, সেটা বাদ দিলে যেটুকু থাকে সেগুলিকে আপনার নন HDL বলা হয়। টোটাল মাইনাস HDL, এটা বলা হয় নন HDL। নন HDL 130 এর নিচে রাখতে হয়। তার তার মানে LDL কিন্তু একমাত্র দূষিত খারাপ কোলেস্টেরল না, এর বাইরেও আপনার VLDL নামে কিছু রয়েছে, IDL নামে কিছু রয়েছে, ইন্টারমিডিয়েট ডেনসিটি, এগুলি সম্বন্ধেও তারা আজকাল জানতে চাচ্ছে এবং জানাতে চাচ্ছে, এবং রোগীরা যদি জানতে চান তাহলে তারাও এটাতে আপনার আমি একটু ইন্টারাপ্ট করি, আমরা TG বা ট্রাইগ্লিসারাইড সম্পর্কে শুনি, আপনি সেটা কতটা গুরুত্বপূর্ণ? জি, এটা হলো যে যারা LDL গোল এবং নন HDL গোল যেটা, সেটা হলো 130 এর নিচে থাকতে হবে। এই দুইটা থাকার পরও দেখা গেল যে তার হার্টের ভিতরে আপনার নতুন আরেকটা ব্লক হলো, আরেকটা স্টেন্ট লাগলো, সেক্ষেত্রে আপনার ট্রাইগ্লিসারাইডের চিকিৎসাটাও করা উচিত। যেহেতু এই দেশের যে গবেষণার যে রেজাল্ট আমি এখন আলোচনা করছি, এর ভিতরে কিন্তু আমাদের বাংলাদেশি রোগী আছে কি না সেটা কোনো বোঝা যাবে না অতটা, কারণ আমরা তো এই দেশের খুবই একটা সংখ্যালঘু একটা অংশ। আমাদেরকে ভিত্তি করে তো তারা গবেষণাটা করে না, তারা করেছে এদেশি লোকের উপরে গবেষণা করে। কিন্তু আমাদের যে সচরাচর ট্রাইগ্লিসারাইড লেভেল 300-400 থাকে, এটা কিন্তু এদেশি লোকের ভিতরে এরকম থাকে না। এটা একটা বেশ বিরল ঘটনা। তো তাদেরকে নিয়ে কিন্তু বড় ধরনের রিসার্চ এখনো পর্যন্ত নাই। যাই হোক, আপনার ট্রাইগ্লিসারাইড লেভেল 150 এর নিচে রাখা উচিত। যখন আপনার LDL খারাপ কোলেস্টেরল আপনার 55 এর নিচে চলে গিয়েছে, একটা স্টেন্ট লাগানো হয়েছে, নন HDL 130 এর নিচে চলে গিয়েছে, তারপর দেখা যাচ্ছে ট্রাইগ্লিসারাইড 250 হয়ে আছে, সেই ক্ষেত্রে আপনাকে ফেনোফাইব্রেট ওষুধের মাধ্যমে, যে একটা ট্যাবলেট রয়েছে ফেনোফাইব্রেট, সেটার মাধ্যমে এটাকে কমিয়ে দ্রুত গতিতে 150 এর মধ্যে নিয়ে আসতে হবে। আনার পরে এরপরে আপনার ফিশ অয়েলের একটা ভূমিকা রয়েছে। তবে ফিশ অয়েলটা একটা নমনীয় টাইপের চিকিৎসা। আপনি ফিশ অয়েল মাধ্যমে
কবে আপনার ট্রাইগ্লিসারাইড কমবে, তারপরে আপনার মিনি স্ট্রোকের সম্ভাবনা হালকা কমবে, এগুলির আগে আপনাকে ট্যাবলেটের মাধ্যমে, যেহেতু আমরা সবচেয়ে বেশি রোগাক্রান্ত হই, আমাদের ট্যাবলেটের মাধ্যমে সহজলভ্য, ইন্স্যুরেন্সে কভার হয়ে যায় এই ট্যাবলেট। তার মানে একটা মানুষের তখন 4টা কোলেস্টেরল রিলেটেড ট্যাবলেট হতে পারে। অ্যাট্রোভাস্টিডিন 40 হতে পারে, সাথে ইজেটিমাইব আপনার 10 মিলিগ্রাম হতে পারে, সাথে আপনার রিপাথা অথবা অ্যালিরোকুমাব সেটার আপনার 2 সপ্তাহ পর পর হতে পারে, তার সাথে আপনার ট্রাইগ্লিসারাইড ট্যাবলেট হতে পারে। তা অনেক সময় আমাদের রোগীদের মনের মধ্যে একটা স্বভাবসুলভ একটা রিয়াকশন হয়ে থাকে যে আমার কোলেস্টেরল সব। প্রথম কথা হলো যে ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরল দুইটা কিন্তু আলাদা রকমের খারাপ জিনিস, দুইটা কিন্তু একই জিনিস না। এটা কোনোভাবেই আমাদের জনসংখ্যার যারা সংখ্যাগরিষ্ঠ অংশ, এটা কখনোই আর ওইটুকু ফোকাস দিয়ে দেখেন না কেউ। সবাই ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরলকে একই হিসাবে ধরে নিচ্ছেন, বছরের পর বছর চলছে এটা বোঝানোর চেষ্টা হয় যে এটা একটা আলাদা জিনিস। দুইটার মাধ্যমেই আপনার ভাসমান চর্বি, রক্তের নালীতে ভাসমান চর্বি পরিমাণ বেড়ে যাচ্ছে, সেটার নাম হলো ট্রাইগ্লিসারাইড। তো সেটার সাথে ডায়াবেটিসের আবার একটা অতপ্রত মানে সম্পর্ক রয়েছে। তো এটার জন্য আপনার আলাদা ট্যাবলেট ব্যবহার করতে হয়। এটা আপনার মাথার ভিতরে ঢুকাতে হবে যে আপনার 4 ধরনের ওষুধের মাধ্যমেই আপনি 80-90 বছরের আয়ুর দিকে আপনি আগাবেন। আপনি যদি, অনেকে বলেন না আগে ইনজেকশন দিতাম, এখন আর ভালো লাগে না ইনজেকশন দিতে। এই যে আপনার এই ভালো লাগাটার মাধ্যমেই কিন্তু আপনি 10 থেকে 20 বছর কিন্তু আয়ু চলে গেল, আপনার হায়াত কমে গেল। তাই এগুলি মাথার ভিতরে আপনাদের মানে ঢোকানোর জন্য চিন্তা ভাবনা করতে হবে। আরেকটা হলো যে রক্তের মধ্যে যেই ভাসমান আমরা এলডিএল বা ট্রাইগ্লিসারাইড দেখছি, এটা তো একটা অংশ রক্তের মধ্যে ভাসমান, কিন্তু রক্ত নালীর ভিতরে বসে আছে, যেটা অবস্থান নিয়েছে, সেটার চিকিৎসাটা কি? সেটার চিকিৎসাটা কিন্তু আপনার এই কোলেস্টেরল ট্যাবলেট বা ওষুধ দীর্ঘমেয়াদী খাওয়ার কারণে ওইগুলির ভিতরে একটু একটু করে কমে, 5%, 10% করে কমে। আমাদের রক্তের ভিতরে যেমন 100%-এর ভিতরে 80%-ই কমে গেল, ট্যাবলেট খেলেন কমে গেল, মহা উল্লাস, মানুষ তখন আবার খাদ্যাভ্যাস বাতিল করে দিয়ে আবার নেমে পড়লেন খাওয়ার ভিতরে। বিভিন্ন রকম রান্না আমাদের ঘরে ঘরে ইউটিউবের রেসিপির মাধ্যমে আমাদের রান্না চলে বেশ। তো আপনার সেইখানে আপনার ঝাঁপিয়ে পড়লেন এবং পরবর্তী দেখা গেলো যে কোলেস্টেরল লেভেল ঠিকই আছে, মানে কোলেস্টেরল লেভেল তার উঠেনি অত রাতারাতি, জি, কিন্তু আরেকটা মিনি স্ট্রোক হয়ে গেল বা আরেকটা ছোটখাটো একটা, সেটাই। কিন্তু রক্তনালীর মধ্যে যে কোলেস্ট্রল জমে আছে সে খবর তো আমরা জানি না। অথবা ট্রাইগ্লিসারাইডের সম্মেলন হচ্ছে সেখানে। সেখানে আপনার সেটা মাথার ভিতরে রাখতে হবে। এই জন্য আপনার মাঝে মধ্যে পরীক্ষা নিরীক্ষা করাতে হবে, স্ট্রেস টেস্ট করাতে হবে, দৌড়ায় যেটা টেস্ট করা হয়, এর মাধ্যমে আপনার কোন রকম নতুন ধরনের রেঞ্জ পরিবর্তন হলো কিনা, নিউক্লিয়ার স্ট্রেস টেস্ট করতে হবে, বা পরবর্তীতে অ্যানজিওগ্রামের মাধ্যমে, তখনই একমাত্র আপনার দীর্ঘজীবন পাওয়ার সুযোগটা রয়ে যাবে। একমাত্র শুধু কোলেস্টেরল ফলো আপ করলাম এবং আমার ডায়াবেটিস ফলো আপ করলাম এবং যার ফলে দীর্ঘজীবী হওয়া, এটা ঠিক গ্যারান্টি নাই। আপনাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অন্তত বাৎসরিক একবার আপনার হার্টে আল্ট্রাসাউন্ড করার মাধ্যমে আগাম জানতে হবে যে আপনার হার্টের পাম্পও কি চলে যাচ্ছে কিনা। 3-4টা যদি রক্তনালী আপনার 60% করে ব্লক থাকে, তখন হার্টের যে নর্মাল 60% পাম্পিং, সেগুলি কিন্তু কমে আপনার 40-তে চলে আসে। সেগুলির জন্য আলাদা ওষুধ রয়েছে এবং আপনি যদি দ্রুত এই সমস্ত ওষুধের ব্যবহার না করেন, তাহলে এটা স্থায়ীভাবে 40%-এ চলে যাবে। আপনার 60% যে পাম্পিং নর্মাল, সেটা কি একমাত্র আপনাকে 100 বছর আয়ুর সম্ভাবনা দেখায়। কিন্তু যাদের 40% হার্টের পাম্পিং থাকে, তারা কিন্তু আপনার 20 বছর আপনি চলে গেল, অর্থাৎ আপনি 70-80-র ভিতরেই সীমাবদ্ধ থাকবেন। এটা কিন্তু আগাম বলেই দেওয়া যায় যে আপনার 40% হার্ট পাম্প কখনো আপনার ওই 70 বছর পার হবে না, সহজে 70-75 পার হবে না। কিন্তু তার মানে হচ্ছে যে আপনি যেটা বললেন যে এই যে পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা করি, আমরা কোলেস্টেরলের চিকিৎসা নিচ্ছি, দেখলাম কোলেস্টেরলের মাত্রা রক্তে কমে আসছে, এবং সেই কমে আসাতে আসলে স্বস্তি বোধ করার কিছু নাই। একই সাথে যদি আমরা এনজিওগ্রাম করি, এনজিওগ্রামে যদি আমাদের জানা থাকে যে না রক্তনালীতে কি পরিমাণ চর্বি জমে সেটাকে শুরু করে দিচ্ছি কি দেয় নাই, সেই বিষয়টা যদি আমাদের জানা না থাকে, তাহলে তো আসলে ভিতরে ভিতরে যে আমি ঝুঁকির মধ্যে চলে যাচ্ছে সেটা তো আমি জানি না, তাই না? কাজেই
বিষয়গুলো এমনই যে অনেকগুলো বিষয় আসলে খোঁজ খবর রাখতে হবে। একই সাথে আপনি পাম্পের কথা বললেন, আমার হার্টটা কি পরিমাণ পাম্প করতে পারছে, সে কতটা শক্তিশালী, সেটা সম্পর্কে হয়তো আমার ধারণা নাই। আমি শুধু কোলেস্টেরলের রক্তে কোলেস্টেরলের মাত্রা কমেছে, তাতেই আমি খুশি। আসলে অনেক কিছু খবর রাখতে হবে, আমার যেটা মনে হচ্ছে যে আরো সচেতন হতে হবে, এর বিকল্প নাই। এবং আমার মনে হয় যে এটা খুব কঠিন কিছু না। চিকিৎসকরা তো আপনারা এগুলো করান রোগীদের, তাই না? যে আপনারা তো একোকার্ডিওগ্রাম করান, এনজিওগ্রামের উপদেশ দেন, তাতে রোগী সম্পর্কে চিকিৎসক হিসাবে আপনারা চান সবসময় যে পুরো ধারণাটা থাকুক, কিন্তু এই ধারণাটা রোগীর মধ্যেও থাকতে হবে। আমরা অনুষ্ঠান শেষ করবো, আপনি শেষ ভাগে যদি কিছু বলেন। আমি বলবো যে আমরা যদি একটু চেষ্টা করি নিজেদের স্বাস্থ্য সম্বন্ধে জানতে, বা আমাদের সামাজিক আলাপচারিতার মধ্যেও যদি স্বাস্থ্য বিষয়ক দু একটা কথা কেউ কেউ বলে থাকেন, তাহলে হয়তো, এবং এই অ্যাপগুলির সহযোগিতা আমাদের কিছুটা স্বাস্থ্য বিষয়ক জ্ঞানের উৎকর্ষ সাধন হবে, এটা আমি আশা করব। যে আপনার এই বিনা পয়সার অ্যাপগুলির ব্যবহারের মাধ্যমে আমরা পরিবারের যারা ইংরেজি ভাষী আছেন, অল্প বয়সী যারা রয়েছেন, যাদের সাথে আমাদের অনেকটা সামাজিক দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রে আমরা তাদেরকেও আহ্বান জানাবো যে আপনারা সম্মিলিতভাবে আসেন এবং আপনাদের পরিবারের সবার স্বাস্থ্যের জন্য কাজ করুন। জি, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। তারপরে সাথে বিদায় নেওয়ার আগে দুটো কথা বলতে চাই যে আমরা সবসময় দেখেছি যে চিকিৎসকদের সাথে যখন সাধারণ মানুষ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মিলিত হন, তখন তারা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রশ্ন করেন এবং অনেক কিছু জানতে চান, কিন্তু আমার যথেষ্ট সন্দেহ রয়েছে যে সেই তথ্যগুলো তারা আদৌ পালন করেন কিনা বা সেগুলো মেনে চলেন কিনা। খুব কম মানুষই আছে চিকিৎসকের কাছ থেকে যে তথ্যটা পান, যে উপদেশটা পান, সেটা তারা হয়তো মেনে চলেন না। অযথা হয়তো একটা সামাজিক অনুষ্ঠানে এগুলি নিয়ে কথাবার্তা করে সময়টাই নষ্ট হয়। তো যাই হোক, ডক্টর সিএম হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করব, আমাদের যারা দর্শক আছেন আপনারা অবশ্যই আরো সচেতন হবেন এবং নিজের জীবনে যে জিনিসগুলো তথ্যগুলো জানছেন প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ক, আপনারা চিকিৎসকের সাথে কথা বলছেন, চিকিৎসকের অফিসে যাচ্ছেন, হাসপাতালে যাচ্ছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন, বিভিন্ন অ্যাপ আছে, অনেক অথেন্টিক বিশ্বাসযোগ্য অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনারা দেখছেন। সেগুলো যদি আপনারা অনুসরণ করেন এবং যত রকম ভুল ধারণা আছে সেগুলো যদি এড়িয়ে চলেন, এবং আপনার মনে কোনো সন্দেহ থাকলে আপনার চিকিৎসককে জিজ্ঞেস করতে পারেন। আমরা আছি এই অনুষ্ঠানে, আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব, এটাই আমাদের কাজ। আজকে এখানে বিদায় নিচ্ছি দর্শক, আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।